হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেটদের জন্য ম্যাথামেটিক্সের সাজেশন এবং তার সলভ আমি এখানে যে ম্যাথসগুলো এখানে তোমাদের ডিসপ্লেতে নিয়েছি সেগুলো পর্ষদের টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট পেজ খুঁজে আমি সেখান থেকে নিয়েছি। আর একটি এক্সট্রা অঙ্ক আছে, দেখো। তো এগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আগের দিনের অঙ্কগুলো সেই ইম্পর্টেন্ট আমি দিয়েছি। তো তোমরা এই ভিডিও দেখার পর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে, যেখানে আমি দুটো ধাপে বা তিনটে ধাপে তোমাদের কমপ্লিট সাজেশন দেব। সেখানে বই থেকে আগে জ্যামিতির পার্ট, তারপরে দেব তোমাদের পাটিগণিত, পরিমিতি আর হচ্ছে ত্রিকোণমিতি। তার সঙ্গে সঙ্গে এখন যে অঙ্কগুলো আমি দিচ্ছি সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এবং সেগুলো সলভ করে দিচ্ছি। তোমরা সেগুলো কিন্তু খাতায় একবার লিখে নেবে বা প্র্যাকটিস করবে। তাই এখানে প্রথম কোশ্চেনটা এরকম আছে, এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় পাবে। কি দেওয়া আছে? সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমি এটা দিয়ে স্টার্ট করছি। পরের অঙ্কগুলো এটা পর্ষদের যে পেজটি আছে তার এই অঙ্কটাতে আছে, দেখো তোমাদের আছে কস থিটা মাইনাস রুট টু সাইন থিটা ইকুয়াল টু রুট 3 সাইন থিটা, আর প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস রুট টু কস থিটা ইকুয়াল টু রুট 3 কস থিটা। এটাও খুব ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বলা আছে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তবে দেখাও যে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা ইকুয়াল টু ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা। আর এটা তো বইয়ের অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বইয়ের অঙ্ক হলে ভীষণ ইম্পর্টেন্ট এটা এবারের জন্য। তারপরে আছে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্স, আর এরপরে আছে পরিমিতির একটু যদি কোশ্চেন কঠিন করে তাহলে এই দুটো অঙ্ক তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আর একটা অঙ্ক ওই পেজে আছে, সেটাও আমি করে দেবো। তো শুরু করি আমরা। প্রথম অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। সেটা আমাদের কি প্রমাণ করতে বলছে? ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি স্টার্ট করব, সেই জন্য সেটা লিখে নিয়েছি। তো লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিয়েছি। তো এখন আমি কি করব, এখানে দেখো আমি এই যে ট্যান থিটা প্লাস সেক থিটাটাকে আগে লিখে নেব। ট্যান থিটা প্লাস সেক থিটা লিখে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে 1টা থাকলো, 1-এর জন্য আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা, এই সেক ট্যান দিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কারণ তোমরা জানো এটার ফর্মুলা কি 1, তাই লিখলাম। আর নিচেরটা যা আছে তাই লিখছি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এবার চলে আসো পরের লাইনে, কি করছি আমি দেখো, উপরেরটা তো ট্যান থিটা প্লাস সেক থিটা আমি রাখলাম। এইবার এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর ফর্মুলা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এ মাইনাস বি মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা। আর নিচে যা আছে সেটাই লিখবো, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই সেক থিটা প্লাস ট্যান থিটা আর এই সেক থিটা প্লাস ট্যান থিটা, এই যে সেক প্লাস ট্যান আর এখানে সেক প্লাস ট্যান, সেটা যদি আমরা কমন নিই, নিলাম আমি সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিলাম। কমন নিলে কি থাকে, এখানে এই পার্টটা কমন গেছে মানে এখানে 1 থাকে, তার জন্য 1 লিখলাম, মাইনাস এই পার্ট কিন্তু আমার কমন গেছে, তাহলে এই মাইনাস সাইন দিয়ে এটাকে ইন্টু করলে হবে মাইনাস সেক থিটা প্লাস কি থাকবে, এই মাইনাসটা হয়ে যাবে কি তখন প্লাস ট্যান থিটা। আর নিচেরটা যদি আমি এই এটার মতো সাজিয়ে লিখি, তাহলে এই 1কে আগে লিখলাম, ধরো আমি 1কে আগে লিখলাম, তারপরে মাইনাস সেক থিটাটাকে পরে লিখলাম, আর এই ট্যান থিটা প্লাস আছে আমি এখানে দূরে প্লাস দিয়ে শেষে লিখলাম। কেন লিখলাম এরকম? এর ফলে দেখো তোমরা এটা আর এটা একই হয়, কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে আমি এবার পাচ্ছি কি? পাচ্ছি এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা, আর ট্যান থিটা মানে কি তোমরা জানো? সাইন থিটা বাই কস থিটা। আমি এই লাইনটা পাশে লিখি, একদম নিচে হয়ে গেল। তো সেক থিটা মানে কি পাচ্ছি? 1 বাই কস থিটা, আর ট্যান থিটা মানে তো সাইন থিটা বাই কস থিটা। তো এই দুটোর লসাগু কি? কস থিটা। তো উপরে এখানে কি ছিল? 1 প্লাস এখানে কি থাকবে? সাইন থিটা, যেহেতু লসাগু সেম। তো এটাই তো আর এইচ এসে আসে, তা আমরা লিখবো আর এইচ এস প্রুভড।
এইগুলো প্রথম এক্সট্রা অঙ্কটা। এবার আমরা এখানকার কোশ্চেনে চলে আসি। এখানকার আমরা এই নাম্বারটা হবে 12/1। তাহলে আমরা চলে আসি 12/1-এ। আমাদের গিভেন আছে cos θ মাইনাস √2 sin θ ইকুয়াল টু √3 sin θ। যেটা গিভেন আছে সেটা দিয়ে আমরা শুরু করছি। কি আছে? cos θ মাইনাস √2 sin θ ইকুয়াল টু √3 sin θ। তো এবার আমরা করব কি, দেখো sin θ এর সঙ্গে sin θ এর মিল আছে, তাই ওটাকে আমরা ওই দিকে নিয়ে যাই। তাহলে এইদিকে cos θ থাকবে, তাহলে ওইদিকে আগের থেকে আছে √3 sin θ প্লাস √2 sin θ। sin θটাকে একদিকে নিলাম, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের sin θটাকে কমন নেব। তো নিলাম sin θ কমন, ব্র্যাকেটে থাকবে কি √3 প্লাস √2। একটা কাজ করি, কি কাজ? এই cos θটাকে sin θটার নিচে লিখব, মানে এখান থেকে ভাগ হিসাবে তুলে নিয়ে যাব। এটা গুণ আছে, এটাকেও ভাগ হিসাবে আনলে এদিকে 1/, কি হবে 1/, হবে √3 প্লাস √2। আর এদিকে আগের থেকে আছে sin θ, তার নিচে আমি লিখব cos θ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে করণী পার্টটা আছে, এটা করণীটাকে নিরসন করব, মানে লবের হরের থেকে করণী রাখবো না। তার নিয়ম কি? √3 প্লাস √2, করণী নিরসক উৎপাদক যেটাকে বলে, √3 মাইনাস √2 দিয়ে নিচে একবার উপরে একবার গুণ করব। ইকুয়াল টু কি হবে sin θ বাই কি হলো cos θ। তো নিচে কি? নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে 1 দিয়ে ইন্টু করলে √3 মাইনাস √2 থাকে, এখানে থাকবে, এখানে কোনো চেঞ্জ দরকার নেই, sin θ বাই cos θ, কারণ আমরা যেটা প্রুভ করব সেটা sin θ cos θ দিয়েই আছে। তো উপরে থাকলো কি √3 মাইনাস √2, নিচে থাকবে কি 3 মাইনাস 2, থাকলো কি এখানে sin θ বাই cos θ। তো √3 মাইনাস √2 শুধু থাকবে √3 মাইনাস √2, নিচে কি থাকবে 1 ইকুয়াল টু sin θ বাই cos θ। এটা তো ঠিকই আছে যা করা হলো। এবার যদি বজ্রগুণন করি তাহলে আমরা কি পাবো? এই sin θ দিয়ে 1কে ইন্টু করলে sin θ পাবো, আর এদিকে cos θ দিয়ে এই উপরের পার্টটাকে ইন্টু করলে √3 cos θ মাইনাস √2 cos θ। যেটা প্রুভ করতে বলছে সেখানে কিন্তু আছে sin θ প্লাস √2 cos θ, আমি তাই লিখলাম, অর্থাৎ এটাকে আমি লেফট সাইডে আনলাম প্লাস করে। তাহলে রাইট সাইডে কে পড়ে থাকলো √3 cos θ। দেখো এটাকেই প্রুভ করতে বলছে, লাস্ট লাইনটা এরকম হাইলাইট করে লিখবে প্রুভড। এই কোশ্চেনটা দেখো সেটাই প্রুভ করতে বলেছে, sin θ প্লাস √3 cos θ √2 cos θ ইকুয়াল টু √3 cos θ। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। দেওয়া আছে কি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে প্রুভ করো যে sec আলফা প্লাস sin বিটা বাই sin আলফা ইকুয়াল টু tan আলফা প্লাস 2 tan বিটা। দেখি কি করে করা যায়। তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আছে, তার মানে কি দেয়ারফর বিটা ইকুয়াল টু কি লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, এভাবে লেখার নিয়ম। এবার লেফট হ্যান্ড সাইডে কি কি আছে আমি লিখে নিচ্ছি, sec আলফা প্লাস sin বিটা বাই sin আলফা। এখানে একটা কথা বলি, আলফা বিটা মেশানো থাকলে অঙ্কটা রাইট সাইডে পৌঁছাতে পারবে না। আপাতত বিটাকে উড়িয়ে দাও, দিয়ে আলফায় কনভার্ট করো। কি করে কনভার্ট করব? sec আলফা থাক, তো sin বিটা মানে কি sin, এই যে বিটার মান আমি কত পেয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা বাই নিচে আমার sin আলফা আগের থেকে আছে। এবারে উপরে sec আলফা প্লাস sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা, থিটা মানে আমাদের এখানে কি আছে আলফা বাই sin আলফা। এই sin আলফা দিয়ে আমি দুটোকে আলাদা আলাদা ভাগ হিসাবে লিখতে পারি। তো একবার লিখবো sec আলফা বাই sin আলফা, আর একবার লিখবো cos আলফা বাই sin আলফা। cos বাই sin তো cot হয় সেটা জানোই। sec মানে কি 1 বাই, sec মানে এই sec মানে এই যে sec কথাটার মানে হচ্ছে 1 বাই cos আলফা, আর আগের থেকে আমাদের কি আছে sin আলফা, আর এটা আমাদের কি হয়ে গেল cot আলফা থাক।
এইবার এই যে উপরে যে 1 আছে সেটাকে না আমি একটু বাড়িয়ে লিখি। কি লিখবো? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর নিচে সাইন আলফা ইন্টু কজ আলফা আছে, একটু ঘুরিয়ে লিখলাম। আর এটা কট আলফা থাক, আমাদের লাস্টে কাজে লাগবে। এবারে এটাকে আবার সেপারেট করে ভাগ করি। একবার এটাকে এই দুটো দিয়ে ভাগ করবো, আর একবার এটাকে দুটো দিয়ে ভাগ করব। তো প্রথমে সাইন স্কোয়ার আলফাকে ভাগ করব কি দিয়ে? সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস এই যে কস স্কোয়ার আলফাকে ভাগ করব কি দিয়ে? কস স্কোয়ার আলফাকে ওই একই রকম সাইন আলফা ইন্টু কজ আলফা, আর প্লাস আগের থেকে আছে আমাদের কি? কট আলফা। দেখো সাইন দিয়ে যদি সাইন স্কোয়ার কাটি, স্কোয়ারটা কেটে দেবে, সাইন থাকবে। আর এই কস দিয়ে কস স্কোয়ার আলফাকে কাটলে স্কোয়ারটা যাবে, শুধু কস থাকবে। এইভাবে শুধু স্কোয়ারটা আমি কাটলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার সাইন বাই কজ, সাইন বাই কজ মানে কি? ট্যান আলফা প্লাস কজ বাই সাইন মানে কি? কট আলফা, আর আগের থেকে একটা আছে কি? কট আলফা। তো পেলাম কি? পেলাম হচ্ছে ট্যান আলফা প্লাস 2 কট আলফা। কিন্তু আমাদের এই কট আলফা নেই, এখানে ট্যান বিটা আছে। তো বিটাকে তাহলে খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজবো? কট আলফা মানে কি? 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার ট্যান আলফা তো থাকলো প্লাস 2 কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। থিটা তো নয়, এখানে কি আছে? ট্যান বিটা। দেখো এটাই আছে RHS এ, তো আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো RHS। এই তো এখানে ডান দিকে দেখো, তাই কিন্তু বলা আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা। আর এখানে একটা কথা বলি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তো আমরা বিটা লিখে রাখছি, তেমনি করে আলফাও লিখে রাখবো, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ আমরা দুটোকে ইউজ করেছি, তাই দুটো লিখে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা যেটা বলেছে, আমি টেস্ট পেপারের পেজ থেকে পড়ছি। বলছে দুটি স্তম্ভ আছে, আমি একদম সরাসরি কোশ্চেন থেকে পড়ি। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। এখানে যে দুটি স্তম্ভ আছে তাদের উচ্চতার অনুপাত 1:3। তো বলা আছে ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। দেখো দুটো স্তম্ভ, একটা আমি AB করেছি আর একটা DC করেছি। তো এর 3 গুণ এটা আছে 1:3। তাহলে এটাকে যদি আমি এই 1টাকে যদি x ধরি, তাহলে পরেরটা কত হবে? 3x। তাই এখানে 3x লিখেছি, এখানে x একক লিখেছি। তাহলে এই ক্ষুদ্রতর স্তম্ভের এই পাদদেশ থেকে বৃহত্তর স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। প্রশ্ন করেছে বৃহত্তর স্তম্ভের পাদদেশ থেকে ক্ষুদ্রতর স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত? যে উন্নতি কোণটা প্রশ্ন করেছে সেটাকে আমরা থিটা ধরলাম। তো এখানে একটু বর্ণনা দরকার, আমরা এখানে লিখব চিত্রে, আমি অল্প লিখে ছেড়ে দেব, তোমরা লিখবে। চিত্রে AB লিখব ক্ষুদ্রতর স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু x একক, ব্র্যাকেটে লিখে দেবে ধরি। তাহলে DC ইকুয়াল টু কি হবে? বৃহত্তর স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু 3x একক। এই 3x একক কথাটাকে আমরা কোত্থেকে ধরেছি? 3x কেন ধরলাম? যেহেতু ওদের রেশিও বা অনুপাত আছে 1:3। কোণ DBC, চিত্রে দেখো কোণ DBC ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোণ এবার হচ্ছে ACB, এটা কত? ইকুয়াল টু থিটা, এটাও আমরা ধরলাম। এটা বের করতে বলছে, এই যে ছবিতে দেখো এই কোণটি আমাদের বের করতে বলেছে, আর এটা আছে কত? 60 ডিগ্রি। উন্নতি কোণে আপওয়ার্ড অ্যারো হয়, দেবে এরকম। তাহলে আমরা যে ত্রিভুজের কোণটা গিভেন আছে সেটা দিয়ে স্টার্ট করবে। এটা কোন ত্রিভুজ? DBC। এই যে DBC ত্রিভুজে কোণ দেওয়া আছে, তাই লিখবো অতএব ত্রিভুজ DBC থেকে পাই, আমি লিখে নিয়ে বলছি DC বাই BC ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। ছবিতে দেখো DC মানে হচ্ছে এই যে এটা DC লম্ব, আর BC মানে ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। তো DC আমরা কত লিখেছিলাম? 3x বাই BC, ট্যান 60 মানে √3। তো তোমরা যদি এই BC কে √3 জায়গায় আনো, তাহলে 3x বাই √3 হবে। √3 এখানে চলে আসলো, আর BC এখানে গেল। তো √3 দিয়ে যদি 3 কে কাটো, আর একটা √3 হয়। তার মানে দেখো এই BC এর মান কত পেলাম আমরা? √3x। এটা খেয়াল রাখবে, এই যে √3 আর x এটা পেলাম।
এবার আমি পাশে করি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এবারে আমরা এই ছোট ত্রিভুজ নেব এ বি সি, সেখানে এ বি বাই যদি বিসি করি ট্যান থিটা হবে। তাই এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি থেকে পাই কি হবে? এ বি বাই বিসি আমি বললাম ট্যান থিটা, অজানা কোণটিকে আমরা থিটা ধরেছি। এ বি তো এক্স আর বিসি আমরা এখনই পেলাম কত? √3x, তাহলে এটা √3x ইকুয়াল টু ট্যান থিটা। এক্স আর এক্স কাটলো, কাটার পর থাকবেটা কি? থাকবে হচ্ছে 1/√3 ইকুয়াল টু ট্যান থিটা। 1/√3 মানে ট্যান দিয়ে কার ভ্যালু আছে? ট্যান 30 ডিগ্রির ভ্যালু আছে ইকুয়াল টু ট্যান থিটা। দুই দিকে কম্পেয়ার করে দেখো থিটার জায়গায় কে আছে? 30 ডিগ্রি। এখানে উত্তর লিখবে না, ভাষায় লাইনটা লিখবে। অতএব আমাদের এটা হবে বৃহত্তর স্তম্ভের, প্রশ্নটা দেখে এই লাইনটা লিখবে, পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে ক্লিয়ার আনসার কথাটা লিখবে আর এটাকে কমসে কম হাইলাইট করবে। তো এই গেল হচ্ছে তোমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্স। পরের হাইট অ্যান্ড ডিস্টেন্সটা তোমাদের বইয়ের এক্সাম্পলে লেখা আছে, কিন্তু সেখান থেকে তোমরা হয়তো বা ভালো বুঝবে না। এক্সাম্পলে থাকার কথা আমি ঠিক ভালো বলতে পারছি না। তো কোশ্চেনটা এরকম আছে যে একটি নদী আছে, এই দেখতে পাচ্ছ এই লাইন থেকে এই লাইন নদী আছে, আমি এমনি অ্যারো দিয়েছি মানে এগুলো জলের চিহ্ন দিয়েছি আর কিছু না। সেই নদীর চওড়াটা হলো মানে নদীর প্রস্থটা হলো 450 মিটার। এপারে একটি ঘাট থেকে একটি নৌকা, প্রথম নৌকা ওই পারে গেল, সেটা পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে প্রথম নৌকাটি। দ্বিতীয় নৌকা কি করলো? এই প্রথম নৌকার যে গতিপথ আছে, এই যে গতিপথ, তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করলো, এটা 90 ডিগ্রি কোণ করে ও দ্বিতীয় পাড়ের দিকে গেল। এটা দ্বিতীয় নৌকার গতিপথ, এটা 2 নং নৌকা, এটা হচ্ছে 1 নং নৌকা। তো এখন প্রশ্ন হলো ওই পারে যাওয়ার পর দুটি নৌকার মধ্যে, দুটি নৌকা যেখানে যেখানে পৌঁছালো তাদের মধ্যে দূরত্ব কত? তার মানে আমরা কোনটা বের করব? বিসি। বিসি বের করতে গেলে আমাকে একবার বিডি আর একবার ডিসি বের করলেই হয়ে গেল। প্রশ্ন হলো এটা যদি 60 ডিগ্রি হয় আর এই পুরো কোণ যদি 90 হয়, এই বাকি কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। কি করে করবে তোমরা? একটা সরলরেখার উপর সম্পূর্ণ কোণের মান 180 ডিগ্রি, তার থেকে 90 আর 60 মাইনাস করে এটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে বর্ণনা দেবে যে চিত্রে এবি হচ্ছে প্রথম নৌকার গতিপথ আর এসি হলো দ্বিতীয় নৌকার গতিপথ। তো এইটুকু বলার পর বলবে এখানে এডি হচ্ছে লম্ব কার উপর? বিসির উপর। লম্ব হলে তবেই নদীর এপার আর ওপারের মধ্যে দূরত্ব বোঝায়। তখন লিখব অতএব এডি ইকুয়াল টু নদীর এপার থেকে ওপারের দূরত্ব কত? 450 মিটার। এবার হচ্ছে কোণগুলো আমি এখানে একটু বলে দিই যে প্রশ্ন মতে এখানে লিখে দিচ্ছি ছবির সঙ্গে তোমাদের সম্পর্ক রেখে। প্রথম যে কোণটা, কোণটা কি? এই যে বি এ, ধরো এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। এই যে বি এ ই, এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। আর ওই প্রান্তে সি এ এফ কোণটি তোমরা এভাবে লিখবে 180 ডিগ্রি মাইনাস 90 আর 60কে আমরা মাইনাস করব, করলে লিখব 30 ডিগ্রি। এবার দেখো আমি কি কথাটা লিখি। অতএব কোণ এ বি ডি ইকুয়াল টু একান্তর কোণ বিএই। কেন একান্তর বলছি আমি ছবিতে বোঝাচ্ছি তোমাদের 60 ডিগ্রি। আর একটা জিনিস লিখবে কোণ এ সি ডি ইকুয়াল টু একান্তর, এগুলো হচ্ছে সঠিক ল্যাঙ্গুয়েজ লিখলে এগুলো লিখতে হবে। কোণ সি এ এফ, এই যে সি এ এফ ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। ছবিতে চলে আসো। কীরকম কথা? এই যে আমি তোমাদের এই কোণটা দেখালাম, এই কোণটা 60, এর একান্তর কোণ এটা হবে, তাহলে এই কোণ কত? 60, তাই লিখলাম। আবার এইদিকে এই কোণটি 30 হলে এর একান্তর কোণ এখানে এসে কত হবে? 30 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজটার কথা কনসিডার করো, যেখানে আমার এই যে লম্ব এডি জানা আছে, কোণের মান জানা আছে এটা 60 ডিগ্রি, ভূমি বিডি আমার কত? তাহলে আমরা শুরু করব ত্রিভুজ এ বি ডি থেকে পাই। তাহলে এবার লিখবো অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই
এবিডি থেকে পাই লম্ব হচ্ছে এডি বাই ভূমি হচ্ছে বিডি, লম্ব বাই ভূমি মানে tan 60 ডিগ্রি। এডি মানে নদীর প্রস্থটা, সেটা হচ্ছে 450 মিটার। এডি হচ্ছে কত? 450 মিটার বাই বিডি ইকুয়াল টু tan 60 মানে হচ্ছে √3। তাহলে যদি এই √3 আর বিডিকে জায়গা চেঞ্জ করি, তার মানে বেসিক্যালি কি হবে, এখানে 450 মিটার বাই √3 ইকুয়াল টু হবে বিডি। 450 মানে কি? 3 ইন্টু 150 বাই √3 ইকুয়াল টু বিডি। তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি কথাটা, কেন আমি 3 লিখলাম, কারণ √3 দিয়ে 3কে কাটলে একটা √3 হয়। দেখো এখানে √3 আর 150 যদি গুণ করি, তার মানে এই যে বিডি আর নিচে 1 আছে, তাহলে বজ্রগুণন করলে বিডি ইকুয়াল টু কত পেলাম? 150 আর √3 মিটার, 150 √3 মিটার। আমি বিডি পেয়ে গেছি। এবার ছবিতে চলে আসো। আমরা ছবির এই যে বিডি অংশটা 150 √3 মিটার পেলাম। এবার এই ত্রিভুজের ডিসি বের করব। এটা হচ্ছে লম্ব, এডি লম্ব আর ডিসি হলো ভূমি। লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি। এই ত্রিভুজের নাম এ ডি সি থেকে পাই। তাহলে ডান দিকে আমি লিখব কি, যে এখানে আমি ভাগ করে দিচ্ছি। কথাটা লিখব কি, ত্রিভুজ এডিসি থেকে পাই এডি বাই ডিসি, যেমনটা তোমাদের চিত্রে দেখালাম, ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তোমরা পারলে খাতায় চিত্রটা এঁকে তারপরে আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবে। এডি মানে 450 মিটার আর ডিসি আমরা বের করব, ইকুয়াল টু tan 30 মানে 1/√3। তার মানে দেখো ডিসি ইকুয়াল টু কি পেলাম? 450, এই যে 450 ইন্টু √3, তাহলে 450 √3 মিটার। তো আমাদের দুটোর মধ্যে দূরত্ব কোনটা? দূরত্বটা হচ্ছে বিসি। বিসি মানে হলো বিডি প্লাস ডিসি। চিত্রে দেখাচ্ছি আমি। আগে বিডির মান লিখি 150 √3 আর ডিসির মান এখন পেলাম 450 √3। বাইরে কি মিটার অবশ্যই লিখবে, এই দুটো যোগ করলে 600 √3 মিটার। আচ্ছা, বিসিটার মানে হচ্ছে বিডি প্লাস ডিসি। কেন? ছবিতে দেখো, এই যে দেখো বি বিন্দু থেকে সি বিন্দু যেতে হলে আগে বিডি তারপরে ডিসিটা আমাদের যোগ করতে হবে। আর এটাই হলো অপর পারে নৌকা দুটি যেখানে পৌঁছালো তাদের মধ্যে দূরত্ব। তাই এখানে প্রশ্ন যেভাবে ভাষা বলেছে আমি সেইভাবে লিখব, নাহলে একটা কথা লিখে দাও শুধু, অতএব এটা হলো একটু চালাকি, অতএব নির্ণেয় দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে তাকে নির্ণয় দূরত্ব বলে 600 √3 মিটার, ব্র্যাকেটে আনসার। আবারও বলছি, যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য, যদি একবার মিটার কথাটি ইংলিশে লেখা শুরু করো তাহলে সব জায়গায় মিটার ইংলিশে লিখবে, বাংলা ইউজ করবে না। এবার চলে আসি পরের কোশ্চেনে। এবার আছে পরিমিতি। পরিমিতি বলছে কি, এই যে দুটো এখানে জ্যামিতিক চিত্র দেখছো, এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে চোঙ। চোঙের উচ্চতা এইচ দেওয়া আছে আর দুইজনের ব্যাসার্ধ সমান আছে। প্রমাণ করতে বলছে কি, আমি এটা সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেব। প্রমাণ করতে বলছে যে এইচ কিউব ইকুয়াল টু 16 ইউ কিউব বাই 9 পাই ভি স্কোয়ার। এইটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের 411। আমার এই পর্ষদের পেজ হলো 411। তোমরা বইয়ে দেখবে এখানে ভি স্কোয়ার নয় ভি কিউব আছে, কোশ্চেনটা ভুল আছে, ওটা ভি স্কোয়ার হবে। এবার একটা একটা করে পয়েন্টে আসি। তো আমি এখানে ব্যাসার্ধ আর একক ধরেছি বা আর ধরেছি, সেই কথাটি তোমরা লিখবে, ধরি প্রত্যেকের ব্যাসার্ধ আর। তারপরে আমাদের যে কথা এখানে বলেছে যে এর আয়তন ভি, তাহলে আমি সরাসরি করছি। তা ভি ইকুয়াল টু কি, 4/3 পাই আর কিউব। আর এর আয়তন বলছে ইউ, এবং ইউ ইকুয়াল টু কি হবে, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো এখানে টার্মগুলো দেখো, ইউ কিউব বাই ভি স্কোয়ার। তা ইউ কিউব কত হবে? ইউ কিউব করি, কিউব করলে কত হবে, পাই কিউব, আর টু দি পাওয়ার স্কোয়ার আছে, কত হবে 6, আর কি হবে এইচ কিউব। আমরা ইউ কিউব করে রাখলাম। এবং আমার উপরে দেখো, নিচে দেখো ভি স্কোয়ার আছে, তা আমি ভি স্কোয়ার করে নিই। ভি স্কোয়ার মানে এই যে ভি বের করেছি আমি, এই যে এটা ভি, তার স্কোয়ার করলে কি পাবো, 4 4 16, আর নিচে 9, পাই এর কি লিখবো, স্কোয়ার লিখবো, আর লিখবো কি, আর কিউবের যদি স্কোয়ার করি আর টু দি পাওয়ার 6 হয়। তো আমাদের প্রমাণের মধ্যে দেখো
উপরে ইউ কিউব নিচে ভি স্কোয়ার। তা আমি সেই কাজটাই করি। ধরো আমি কি করলাম, অতএব ভি স্কোয়ারকে ইউ কিউব দিয়ে ভাগ করলাম। তোমরা উল্টাটা করলেও উত্তর আসবে। ভি স্কোয়ারকে ভাগ করবো, ভি স্কোয়ারের মান কিন্তু এটা কত, 16/9 পাই স্কোয়ার r⁶। আর ইউ কিউব দিয়ে ভাগ করেছি, ইউ কিউবের মান পাই কিউব r⁶ ইন্টু এইচ কিউব। তো এবার যদি আমি কাটি, কাটাকাটিটা দেখো তোমরা, পাই স্কোয়ার দিয়ে পাই কিউবকে কাটলে একটা পাই থাকে, r6 দিয়ে r6 কাটলো। যদি আমি এই এইচ কিউব আর পাই দিয়ে গুণ করি, অ্যাকচুয়ালি এখানে 16/9 আছে, আর একটা স্টেপ আমি তোমাদের করে দিই। তাহলে ভি স্কোয়ার বাই আমি কি পেলাম, ইউ কিউব ইকুয়াল টু উপরে আছে 16, আর কিছু নেই। আর এই 9টা বেসিক্যালি এখানে নিচে থাকা মানে একদম নিচে আসবে 9 পাই, এই আগের থেকে পাই আছে, আর কি আছে, এইচ কিউব। কিন্তু আমার প্রমাণে বাদিকে আছে এইচ কিউব, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এইচ কিউবকে যদি এখান থেকে আমি বাদিকে আনি, এই যে এইচ কিউব দিয়ে যদি এটাকে গুণ করি, বা ধরো এটা বজ্রগুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে 9 পাই এইচ কিউব ইন্টু ভি স্কোয়ার হলো। আর এদিকে কি হবে, 16 ইউ কিউব হবে। তো এখান থেকে যদি তোমাদের বলি এইচ কিউব ইকুয়াল টু কত হবে, ক্লিয়ারলি লিখবো 16 ইউ কিউব বাই 9 পাই, আর কি আসবে নিচে, ভি স্কোয়ার, 9 পাই ভি স্কোয়ার। এসেছে কি না? তাহলে এটা আমাদের কিন্তু ক্লিয়ারলি মিলে গেল বা প্রমাণ হয়ে গেল। লিখবো এখানে প্রুফড। যেটা প্রমাণ করতে বলে সেটা আমাদের প্রুফড লিখতে হবে। এবারে ওখানেই পরিমিতির যে লাস্ট কোশ্চেনটা আছে, আমি কোশ্চেনটা বলছি, আবার সেই পেজে একটু যাই, আমরা সেই পেজে গিয়ে দেখি কোশ্চেনটা কি আছে। পরিমিতির লাস্ট কোশ্চেন আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিরকম, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করতে 188 পূর্ণ 4/7 বর্গমিটার কাপড় লাগে তাঁবু তৈরি করতে। তার মানে এটা কিন্তু তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাঁবুটির ভূমিতলের পরিধি বলেছে 37 পূর্ণ 5/7 মিটার পরিধি, কিন্তু তাঁবুর তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ নির্ণয় করি। এবার চলে আসো, আমি একটা চিত্র অঙ্কন করেছি, চিত্রটা তোমরা না করেও করতে পারো। এই হচ্ছে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ ধরেছি আর, এটা হচ্ছে ভূমিতল, আর এটা তির্যক উচ্চতা ধরেছি, উচ্চতা আমার দরকার নেই। তা আমরা লিখব, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর, কোশ্চেনে কি আছে, একক মিটার। তো আমরা ধরবো আর মিটার, তির্যক উচ্চতা চেয়েছে, তির্যক উচ্চতা দিয়ে কাজ হবে, আমাদের উচ্চতা এখানে কিন্তু লাগবে না। ইকুয়াল টু এল মিটার। তো আগে বলেছে ভূমির পরিধি, সেটা দিয়ে শুরু করি। দেয়ারফর এ টি কিউ, ভূমি তো বৃত্তাকার, তার পরিধি কি 2 পাই আর ইকুয়াল টু 37 পূর্ণ 5/7। তো এবারে ক্যালকুলেশনটা কিভাবে করবে, পরিমিতি কিন্তু ক্যালকুলেশন করাটাও একটা বেশ টেকনিকের ব্যাপার, যেটা ফলো করলে তোমাদের কষ্টটা কম হবে। 7 সাথে 49 আর 5 হচ্ছে 54, 4 হাতে হলো 5, 3 সাথে 21 আর 5 26 বাই নিচে কিন্তু এই 7 আছে, 7 আছে। এই 7কে করবো কি, আমি এদিকের 7 এদিকের 7 কাটবো। কখন কাটে, এই যেগুলো যদি গুণ সম্পর্ক থাকে, প্লাস বা মাইনাস এখানে থাকলে কাটতে পারতাম না। তো আলটিমেটলি যদি আর ইকুয়াল টু লিখি, তাহলে এখানে আমার কত আছে, 264, আর নিচে কে আসবে, একবার 2 আসবে, আর একবার এই যে 22 আসবে। এই 2 দিয়ে এটাকে কাটলে হয় 132, 22 দিয়ে এটাকে কাটলে হবে 6। তার মানে ক্লিয়ারলি আমি আর বা ভূমির ব্যাসার্ধ কত পেলাম, 6। এখানে কিন্তু কোনো একক লিখবে না। আবার কোশ্চেনে বলেছে ত্রিপল লাগবে, যেটা ত্রিপল মানে পার্শ্বতল, পার্শ্বতলের সূত্র কি, পাই আর এল, এটা লাগবে হচ্ছে 188 পূর্ণ 4/7। চলে আসো এখানে, আমরা কিভাবে, এটাও ক্যালকুলেশন ইজি। পাই মানে 22/7 লিখবো, আর এর জায়গায় 6 লিখবো, এল এর জায়গায় এল লিখবো,
আর এটাকে যদি আমি ভাঙি 7 8 56 আর 4 60 0 7 8 56 আর 6 62 2 হাতে হলো 6 7 1 7 6 13 বাই 7। এবারে কি করব, এদিকে নিচের 7 এদিকে নিচের 7 কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে যদি শুধু এল লিখি তাহলে আমার থাকছে কি 13 20 আর এখান থেকে আসবে 6 and 12 22 আর 6 আসবে। দেখো 22 দিয়ে যদি 132 কে কাটি তাহলে 6 হয় আর এক পাশে শূন্য থাকার জন্য 60। এবার 6 দিয়ে যদি 60 কে আমি কাটি তাহলে এখানে কি হবে 10। তার মানে আমি এল ইকুয়াল টু কত পেলাম, এল ইকুয়াল টু পেলাম 10। এখানে কোনো একক লিখবে না, তাহলে এখানে জায়গা নেই, আমি পাশে লিখছি। অতএব নির্ণেয় প্রথমে ব্যাসার্ধটা লিখে দিই, ব্যাসার্ধ ইকুয়াল টু 6। এবার কিন্তু একক লিখতেই হবে। আর তির্যক উচ্চতা এখনই বেরোলো 10 মিটার। তো এই হলো আমাদের এটার উত্তর। এবার হচ্ছে কি আরেকটি কোশ্চেন আছে পরের পেজে, সেটা আমি করে দিচ্ছি। ভিডিও তো একটু লম্বা হচ্ছে, তোমাদের কষ্ট করে একটু দেখে নিতে হবে। কোশ্চেনটা আমি যেহেতু সেকেন্ড পেজে ছিল আমি এখানে লিখেছি। কোশ্চেনটা কি আছে, একটি সমকোণী চৌবলের মাত্রাগুলির অনুপাত 4:2:1। চৌবলটির সমগ্র তলের ক্ষেত্রফল 112 বর্গ সেন্টিমিটার। এই চৌবলটির সমান আয়তনের একটি ঘনক, কিন্তু পরেরটি ঘনক, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? ধাপে ধাপে বুঝবে। মাত্রাগুলির অনুপাত 4:3। তো আমরা এখানে শুরু করব এভাবে, সমকোণী চৌবলটির মাত্রাগুলির অনুপাত 4:2:1। অতএব ধরি মাত্রাগুলি যথাক্রমে বলতে প্রথমটা দৈর্ঘ্য, তারপরে প্রস্থ, তারপরে উচ্চতা, যথাক্রমে 4x। এবার এককটা কি ধরবো, দেখো এই যে 112 যেটা দেওয়া আছে সেন্টিমিটারে আছে, তাহলে 4x সেন্টিমিটার, কমা 2x সেন্টিমিটার। 2x কোত্থেকে পেলাম, এই 2 কে দেখে, ও আর লাস্টেরটা কি 1x মানে x সেমি। দেয়ারফর ATQ এর সমগ্র তলের ক্ষেত্রফল 112। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে 4x ইন্টু প্রস্থ 2x প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 2x ইন্টু x প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এইটার মান হচ্ছে 112। ক্যালকুলেশন খুব ইজি, এটা 4 দুগুণ 8x স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 2x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি 4x স্কোয়ার ইকুয়াল টু 112কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণ 10, 1 12 56। এই যে 2 আছে সেটা কিন্তু ওই পারে গিয়ে ভাগ হয়ে গেল। তো এখানে যোগ করে দেখো কত x স্কোয়ার, 8 2 10 4 14, তার মানে 14x স্কোয়ার ইকুয়াল টু 56। তার মানে যদি শুধু x স্কোয়ার বলি তাহলে 14 দিয়ে 56 ভাগ করলে 4, তার মানে শুধু x ইকুয়াল টু কত হবে 2। এটা থাক, এটা কিন্তু আমরা মানটা আর বসিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করব না। কি করব দেখো টেকনিকটা, তা বলছে এর সমান আয়তন বিশিষ্ট একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আগে ঘনকের বাহু দৈর্ঘ্য বের করব, তবেই না তার ক্ষেত্রফল আসবে। তা আমরা লিখব, ধরি ঘনকের বাহু ইকুয়াল টু a সেমি। তো এর আয়তনের সমান, তার মানে কি ATQ। ঘনকের আয়তন আর চৌবলের আয়তন সমান। ঘনকের আয়তন a কিউব, চৌবলের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 4x ইন্টু 2x ইন্টু x। তার মানে a কিউব ইকুয়াল টু 8x কিউব, তার মানে a কিউব ইকুয়াল টু 2x হোল কিউব। তার মানে a ইকুয়াল টু কত পেলাম আমি 2x, এটা মাথায় রাখবে। তো এবার ঘনকের কি সমগ্র তলের ক্ষেত্রফল, তো জায়গা হচ্ছে না, একটু আমি এখানে করে দিচ্ছি। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কোয়ার। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেমি, একক ভুল লিখলে মার্কস কাটার নিয়ম আছে মাধ্যমিকে। 6 ইন্টু a স্কোয়ার, a মানে কত 2x,
তাহলে 2x হোল স্কোয়ার বর্গ সেমি। এবার 6 ইন্টু 2x, এর মান কত বেরিয়েছিল আমাদের, এই যে 2 বেরিয়েছে, 2 স্কোয়ার বর্গ সেমি, এটা 2 দুগুণ 4, 4 স্কোয়ার কত 16, 6 16 কত হচ্ছে 96 বর্গ সেমি। কিচ্ছু নেই আর চিন্তা, এটাই হলো আমাদের আনসার। তো তোমরা এর পরের ভিডিওগুলো পরপর যদি দেখো, আগে আমি ডিটেলস সাজেশন নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, তারপরে আমি কিছু সলভ করে দেব এবং আবার অবজেক্টিভের পেজ পাবে এবং ফিজিক্যাল সায়েন্সের একটা অবজেক্টিভ খুব দ্রুত পাবে। আজ এ পর্যন্তই, তোমরা আমার সঙ্গেই থাকো। থ্যাংক ইউ।